নায়িকাদের যদি সাজানো হয় বা কোনো নায়িকাকে বা আমাকে যদি সাজানোর জন্য রাখা হয়, সেই সাজানোর পিসটাও তো সুন্দর হতে হবে। অনিমেষ আইচও আমাকে দেখে বলেছিল যে তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমাকে যে ভাঙা যাবে। যতটা খুশি হয়েছিলাম তার থেকে একটু ভয়ও পেয়েছিলাম। এই সিরিয়াস ক্যারেক্টারের পিছনে মানে আমার অনেক সিরিয়াস হতে হয়েছে। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এক ভিন্নভাবে আপনাকে আমরা পেতে যাচ্ছি। আসলে আপনার নামটি যখন আমাদের মনে হয় তখন কিন্তু আমাদের আসলে মঞ্চের কথা মনে পড়ে যায়। সেই জায়গা থেকে আজব কারখানায় আপনাকে আমরা পাবো। একটু যদি যুক্ত হওয়া থেকে শুরু করে আপনার জার্নিটা বলেন। শবনম আপা নিজে যখন একটি চ্যানেলের সঙ্গে সংযুক্ত ছিলেন অ্যাজ অ্যান অ্যাঙ্কার, তখন সে আমার ইন্টারভিউ যখন করেছিলেন তখন আমাকে বলেছিলেন যে এরকম তাকিয়ে থাকতো আর বলতো যে আমি সিনেমা বানালে তোমাকে নায়িকা বানাবো। তো আমি ভাবতাম যে হতে পারে সে আমাকে দেখে ইমপ্রেসড, হয়তো বানাবে কখনো, কিন্তু সেই কখনোটা যে এত তাড়াতাড়ি চলে আসবে এবং আমি নিজে সিনেমা করব ভেবে আমার যে প্রিপারেশনটা ছিল 2018 থেকে বেসিক্যালি আমি প্রিপেয়ার হওয়া শুরু করি যে আমি যে কোনো ধরনের ক্যারেক্টার, যে কোনো ধরনের সিনেমা যাতে জাস্ট পারফর্ম করতে পারি, সেটার জন্য আমার অল ওভার যে পারফেকশনটা লাগবে, যে পড়াশোনাটা আমার গ্যাদার করতে হবে, সেটার জন্য যখন রেডি হচ্ছিলাম ঠিক ওই সময়ই শবনম আপা এই প্রজেক্টটা জন্য আমাকে ফোন করে বা তাদের অফিস থেকে ভার্সা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং যদি স্পেশাল রিজন বলা হয়, হ্যাঁ আমি প্রযোজকের নাম জানতাম, সামিয়া জামান। যথেষ্ট রিজন যে এরকম নিশ্চয়ই এটা কমার্শিয়াল একটা সিনেমা হবে না বা যেটার মধ্যে আসলে মানুষের শেখার কিছু নেই বা মেসেজ থাকবে না, কোনো এরকম কোনো সিনেমা হবে না। সো ওইখান থেকে তো আমার মনে হচ্ছিল যে ওকে, এই ধরনের একটা কাজের অফার কি রিয়েলি আমার কাছে আসছে। তো ওই অ্যামেজড হওয়ার সাথে সাথে আমাকে এটাও বলা হলো, আমি বললাম যে ওকে ফাইন, যদি এমন হয় যে আমার সহ অভিনেতা বা অভিনেত্রী আমার পছন্দসই কেউ না, বা আমি কোনো এমনি জাস্ট একটা বোরিং কাজ করতে চাচ্ছি না, বা আমি জাস্ট একটা নাটকের মতন পারফরমেন্স দিতে চাই না, ওরকম যদি না চাই, তাহলে সেই ক্ষেত্রে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার জিজ্ঞেস করা যায় আমার কোস্টারকে। কারণ সিনেমা ভাবলেই তো মানুষ ভাবে যে আমাকে যদি নায়িকা হিসেবে কাস্ট করা হয়, দো ইটস নট আ লাভ স্টোরি, ইটস নট আ কমার্শিয়াল ফিল্ম যেখানে নায়িকা বেসড সিনেমা, ইটস আ স্টোরি অ্যাবাউট আ রক স্টার। বাংলাদেশের সব ধরনের সঙ্গীতকে বেস করে সিনেমাটা বানানো হয়েছে এবং এখানে অনেক ধরনের ইমোশনস আছে, অনেক টাইপের মানুষের ইমোশনস আছে। তো যখন আমাকে বলা হলো যে তোমার সহ অভিনেতা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, তখন আমি আসলে আর এক মুহূর্ত দেরি করিনি যে আমি জানি না কি করব। আমি জানি আমাকে যে কাজটা দেওয়া হবে, যে পারফরমেন্সটা দেওয়া হবে, আমি 100% দিতে পারবো, আমি সেভাবে রেডি আছি। কিন্তু যতটা খুশি হয়েছিলাম তার থেকে একটু ভয়ও পেয়েছিলাম যে আচ্ছা, এই মানুষটার কাজের যে আমি ভক্ত, তার একটা কাজ তো আবার আমার কারণে নষ্ট হয়ে যাবে না। না আমার কোনো রাইট আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের কোনো সিনেমায় অল্প পারফরমেন্স দিয়ে তার একটা সিনেমা নষ্ট করার, না এই যে দুটো নাম শবনম ফেরদৌসী এবং সামিয়া জামান, তারা যে এত স্ট্রং পার্সোনালিটি, ওম্যান, এটা আমাকে অনেক মানে তারা প্রযোজক এবং পরিচালক, তো আমি তো সেখানে খুবই ছোট একজন অভিনেত্রী। তাদের মানে ক্যারিয়ার, তাদের পজিশন অনুযায়ী তো আমি খুব ছোট একটা মানুষ। তো তারা আমাকে যেভাবে আদর করেছে, রেসপেক্ট করেছে, আমাকে যেভাবে গ্রুমিং করেছে, ট্রেন্ড আপ করেছে, আই এম থ্যাঙ্কফুল টু দেম এবং দে আর মাই স্ট্রেংথ টু ডু দিস ফিল্ম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ট্রেলারে যতটুকু দেখলাম, যেভাবে আপনাকে দেখলাম, আসলে আমরা তো গল্পের কারণে বিভিন্ন রকম চরিত্রে রূপদান করি পর্দায়, তো সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে ইমিকে খানিকটা বোল্ড লুকেই কিন্তু দেখা গেছে। একটু এই বিষয়টা নিয়ে বলবেন। ইমি যে ক্যারেক্টারটা করছে সেও একজন প্রমিনেন্ট মডেল, সেও একজন সুপার মডেল। এর জন্যই আমি প্রায়োরিটি চয়েস ছিলাম শবনম আপা এবং সামিয়া আপার, বিকজ তারা ক্যারেক্টারটা বিল্ড করতে মানে সময় দিতে চায়নি, কিন্তু যে পারফরমেন্সটা দিতে হবে, আদার পারফরমেন্স, যে ডেয়ারিং শট আমি এই সিনেমার জন্য দিয়ে এসেছি, আমার মনে হয় না যে পুরো সিনেমাটা যদি দর্শক দেখে তাহলে তারা বুঝতে পারবে যে আসলে এই ক্যারেক্টারটার জন্য আমাকে কেন সিলেক্ট করা হয়েছে। মানে সিনেমাটা যারা দেখবে তারাই আসলে বলতে পারবে বোল্ড ক্যারেক্টার, একটা মানে মডার্ন ক্যারেক্টার, দেখে মনে হচ্ছে মডার্ন, জাস্ট একটা মডার্ন ক্যারেক্টার, যে একটু মডার্ন কাপড় পরে, একটু ফাস্ট লাইফস্টাইল এরকম হতে পারে, কিন্তু এই যে একজন ভার্সেটাইল অ্যাক্টর, তার কাজের যে মাত্রা, সে কাজ একভাবে ডেলিভার করবে,
আমারটা তার তুলনায় অনেক অ্যামেচার আমার এক্সপেরিয়েন্স। তো সেইখান থেকে যে মানে আমি যে পারফরমেন্স দিয়েছি পুরো সিনেমা দেখে বা শুটিং করার পর আমার মনে হয়েছে যে আমার আসলে ভালোই ক্যালিবার আছে, কিন্তু এখন জাস্ট সুযোগগুলো লাগবে, ভালো ভালো কাজের সুযোগগুলো লাগবে সেটা পোর্ট্রে করার জন্য। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রেক্ষাগৃহে দর্শক অনেক বাড়ছে, তুফান নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো ঠিক সেই সময়টাতে তুফানের জোয়ার সেভাবে থামতেই যদি আজব কারখানা প্রেক্ষাগৃহে আসে, আসলে দর্শক কতটুকু কানেক্ট করতে পারবে বা দর্শকের প্রত্যাশা কতটুকু পূরণ করবে? হিট ফ্লপের সিনেমা করে তো আসলে সিনেমা বানানো যায় না। এক একটা ডিরেক্টর এক এক ধরনের সেন্টিমেন্টস, এক একজন এক এক ধরনের মেসেজ ডেলিভার করবে, সেটা প্ল্যান করে একটা সিনেমা প্ল্যানিং করে, রাইট? আমি মানে এই সিনেমাটা করে আমি এক্স্যাক্টলি কী করব বা আমি কী মেসেজ দেব। তো এই সিনেমার ধরন এবং তুফানের যে ধরন, তুফান একটা বাণিজ্যিক সিনেমা, এখন একদম কমার্শিয়ালি ফুল ফ্লেজে চলছে সিনেমা, আমি নিজেও দেখে এসেছি। It's wonderful, এবং they even inspired me. They're making and everything like technology, techniques, everything. I am impressed. So এই জোয়ারে যদি এই সিনেমাটা এসেও থাকে, I know it's a bit late, 2019-এ শুরু হয়েছিল আমাদের কাজটা, তো ফাইনালি আসতে তো পেরেছে। তো ইটস নেভার টু লেট, হতে পারে একটু দেরি হয়েছে, বাট আমার মনে হয় ইটস দ্য রাইট টাইম। কারণ একটা সিনেমায় যে শুধু শুটিং শেষ হলেই শুটিং শেষ হয় না, এটা আমি সিনেমা করেই জানতে পেরেছি যে শুটিংয়ের পোস্টের কাজ থাকে এবং ইভেন আরও অন্যান্য কাজ থাকে, যেটা রেডি হওয়ার জন্য এক্স্যাক্টলি কতটুকু ডিউরেশন লাগবে এটা একজন আর্টিস্ট বলতে পারবে না। সো আই ক্যানট ইভেন সে যে আমার নেক্সট ইয়ারে আমি হয়তো সিনেমার শুটিং শেষ করে ফেলছি, আমি বলতে পারছি না যে নেক্সট ইয়ারে একটা সিনেমা আসবে। সেই সিনেমার শুটিং হয়তো করা হলো, কিন্তু এক্স্যাক্টলি কবে আসবে এটা আমি বলতে পারবো না। আর কথা থাকলে এই বাণিজ্যিক সিনেমার জোয়ারে এই সিনেমা, আমাদের আজব কারখানার সিনেমা আসলে কি হবে, আজব কারখানার দর্শক একটু অন্য ধরনের হবে, বাট দর্শকই তো হবে, তাই না? সবাই এক্সপেরিয়েন্স করতে পারবে, একটা তুফান দেখবে, আবার একটা ঝড়ো হাওয়া দেখবে, সমস্যা কি? সব ধরনের মিশেলেই তো থিয়েটার ভর্তি থাকবে। আমরা যেটা দেখি যে একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু নায়ক নায়িকার যেমন প্রয়োজন হয়, তেমনি অনেক ক্ষেত্রে, বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে নায়িকা জাস্ট শো অফের জন্য থাকে, তার ক্যারেক্টারের গুরুত্ব কম থাকে। তো আজব কারখানায় ইমির ক্যারেক্টারের গুরুত্ব কতটুকু? আমি একটু ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে আমি যদি এখন, আমি এটা কখনোই বলবো না যে আমার এটা অনেক সিরিয়াস একটা ক্যারেক্টার, এই সিরিয়াস ক্যারেক্টারের পিছনে মানে আমার অনেক সিরিয়াস হতে হয়েছে, আমি মানে আমার অনেক ভারী ভারী ডায়লগ, আমাকে অনেক সিরিয়াস বেশভূষায় বসে থাকতে হয়েছে। এক জীবনে আমি অনিমেষ আইচের বীরঙ্গনার ক্যারেক্টারও করেছি, আমির জান নাটকে কাজ করেছি, তখন সেটা একটা বীরঙ্গনার চরিত্র ছিল, কিন্তু আমি যে পারবো না তা না। অনিমেষ আইচও আমাকে দেখে বলেছিল যে তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমাকে যে ভাঙা যাবে বা তুমি যে ফ্লেক্সিবল, এটা বোঝা যায় না। সো যে পরিচালক আমাকে এক্সপেরিয়েন্স করবে সে অবভিয়াসলি জানতে পারবে যে আমি ফ্লেক্সিবল, যতই সিনে টিজারে মনে হোক না কেন যে এটা জাস্ট একটা মডার্ন ক্যারেক্টার বা এটা একটা শো, মানে একটা শো ক্যারেক্টার, জাস্ট নায়িকাদের সাজানো হয়েছে। নায়িকাদের যদি সাজানো হয় বা কোনো নায়িকাকে বা আমাকে যদি সাজানোর জন্য রাখা হয়, সেই সাজানোর পিসটাও তো সুন্দর হতে হবে বা কোয়ালিফাইড হতে হবে। জাস্ট এমনি বসে থাকবে বা জাস্ট চেহারা দেখানোর জন্য তো, আমি জানি যে এই কাজের অফার অন্যান্য অনেকের কাছেই গিয়েছিল, বাট তারা তো তাকে সিলেক্ট করেনি, বিকজ যেই ধরনের সিনারিও ছিল, যত ডেয়ারিং শট আমার দিতে হয়েছে সেই শটের জন্য হয়তো তারা অ্যাপ্লিকেবল ছিল না। তো সাজানো যদি মনে হয়, সাজানো যদি কারো মনেও হয় যে আমাকে সাজানো হয়েছে, আই ওয়ন্ট মাইন্ড। কারণ সিরিয়াস নোট যখন পরমব্রত বলতে পারে যে আমার ক্যারেক্টারটা একটা সিরিয়াস রকস্টারের ক্যারেক্টার ছিল, বাট তারও তো ফান এক্সাইটমেন্টের সিন ছিল, রাইট? সো সে বলতে পারবে, এটা আমি এখানে বলার অপশন নেই। কাজটা হচ্ছে শবনম ফেরদৌসি, সামিয়া জামানের, আমাকে যদি শোপিস হিসেবে রাখা হয় তাও আই এম অনার্ড যে আমি সামিয়া জামানের প্রজেক্টে একজন শোপিস। কিন্তু ওই সব জায়গায় ঘুরে ঘুরে একজন মানে যার কোনো নাম নেই বা যার কাজের কোয়ালিটি ভালো না, সেই প্রজেক্টের মেইন নায়িকা হওয়ার থেকে আমার মনে হয় এরকম প্রজেক্টের এতটুকু অনেক বেশি ম্যাটার করে, এটার ডেপথ আছে। পরমব্রতের সঙ্গে আপনার সখ্যতা কেমন হয়েছে? সে পরমব্রতের সঙ্গে আমার মিটই হয়েছিল শুটিং সেটে। কেন্দুয়াতে যখন আমি পৌঁছাই গিয়ে তখন রাত ছিল আর সে ঘুমাচ্ছিল শুটিং শেষ করে। সকালবেলা আমাদের দুজনের যখন শুটিং হচ্ছে তখন ওই সেটে গিয়ে আমার তার সঙ্গে কথা হয়। তো আমি বলছিলাম যে তোমার চুল কি এমনই? তো বললো যে হ্যাঁ দেখো আমার চুল এরকম। আসলে সে উইক পরেছিল। তো ও অনেক ফান লাভিং,
অনেক মজার। তার থেকে বড় কথা হচ্ছে যে একজন এত বড় অভিনেতা আসলে শুধু অভিনয় করে হয়নি, তার যে পাংচুয়ালিটি, তার যে মানে নিজের প্রতি নিজের যেই মানে বাইন্ডিংস, নিজের যে লিমিটেশনস এবং যে টাইম টু টাইম সে রুটিন লাইফ লিড করে, এটা দেখে আমি শিখে নিয়েছি যে না, যদি তার মতন করে অভিনয় করতে হয় বা তার মতন জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তো তার থেকে এতটুকু জিনিস শেখা হতেই পারে। শবনম আপা যেমন বলেছে যে সে অনেক প্রফেশনাল, সে অনেক প্রফেশনাল। অসংখ্য ধন্যবাদ আপু। আমরা চাইবো আজব কারখানা দর্শক প্রেক্ষাগৃহে দেখবে। আপনি যদি আপনার দর্শককে হলে আমন্ত্রণ জানাতে চান। দর্শকদেরকে বলবো হলে যেই দিনই আজব কারখানা মুক্তি পাবে, আমি তো থাকবোই আপনাদের সঙ্গে, আপনারা সবাই দেখবেন, হয়তো নতুন একটা টেস্ট পাবেন, নতুনত্ব পাবেন কিছু একটা। আর নিশ্চয়ই সবার লাইফের সাথে আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কানেক্ট করতে পারবেন এই সিনেমা দিয়ে, এটা আমি বলতে পারি, এটা আমি কনফার্ম করতে পারবো। সো সবাইকে ওয়েলকাম করবো যে আসুন আমাদের সঙ্গে আজব কারখানা দেখবেন।